তো আমরা হচ্ছে অ্যাজমা নিয়ে আলোচনা করি এখন। অ্যাজমা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অফ এয়ারওয়েজ। তো এখানে হচ্ছে হাইপার রেসপন্সিভনেস হয়, যেহেতু এটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, যার কারণে কী কী দেখা যায় সিমটম: wheezing, breathlessness, jet tiredness and coughing, particularly at night and in early morning. These episodes are usually associated with widespread but variable airflow obstruction. যাই হোক, তো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ফার্স্টে দেখি যে অ্যাজমা এটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার। তো অ্যাজমার মেইন ফিচারটা হচ্ছে এটা ক্রনিক হতে হবে এবং এটা পারসিস্টেন্ট ইনফ্ল্যামেশন হবে, ক্রনিক পারসিস্টেন্ট ইনফ্ল্যামেশন, যেখানে হচ্ছে ইমিউন সেল আছে, যেমন ইওসিনোফিল, মাস্ট সেল, টি লিম্ফোসাইট এসে এয়ারওয়েটাকে কী করবে, হাইপার রেসপন্সিভ করে ফেলবে এয়ারওয়েটাকে। দ্য এয়ারওয়ে ওভার রিয়াক্টস টু ভ্যারিয়াস ট্রিগার্স। যেমন হাইপার রেসপন্সিভনেস বলতে যে সে অনেক বেশি রিয়্যাক্ট করছে বোঝায়, যেমন ট্রিগার্সগুলো যেগুলো যেমন অ্যালার্জেন আছে, কোল্ড এয়ার, এক্সারসাইজ, এগুলোর কারণে অনেক বেশি ট্রিগার করে। এবং কিছু সিমটম থাকে, উইজিং, ব্রেথলেসনেস, জেট টাইডনেস, কাফিং, এগুলো দেখা যাবে অ্যাজমার সিমটম হিসেবে। এগুলো কেন হয়? যেহেতু এখানে হাইপার রেসপন্সিভনেস হচ্ছে, তার কারণে কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে বা ব্রঙ্কোস্পাজম হচ্ছে। ব্রঙ্কোস্পাজমের কারণে, তারপর যে মিউকাস প্লাগিংয়ের কারণে, তারপর হচ্ছে ইনফ্ল্যামেশনের কারণে, এই সমস্ত কারণগুলোতে হচ্ছে উইজিং, ব্রেথলেসনেস, তার পাশাপাশি চেস্ট টাইটনেস দেখা যায়। তো শ্বাস নিতে যেহেতু কষ্ট হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায়, তাহলে এখানে একটা উইজিংয়ের মতো শব্দ হবে। একটা হচ্ছে তোমার উইজিংটা কখন হয় বলো তো? এক্সপাইরেশনের সময় হয়। ব্রেথলেসনেস থাকবে, মানে ডিসঅ্যাপনিয়া ডেভেলপ করবে, চেস্ট টাইটনেস ডেভেলপ করবে, তারপর কাফিং থাকবে, যেখানে অনেক বেশি পরিমাণে মিউকাস প্লাগিং হচ্ছে, যেহেতু অনেক বেশি মিউকাস সিক্রেট হচ্ছে। তারপর চেস্ট টাইটনেস থাকবে, মানে মনে হবে বুকটা চেপে আসতেছে। তো নাইট আর আর্লি মর্নিংয়ে এটা ওরসেনিং হয় ডিউ টু সার্কাডিয়ান ভ্যারিয়েশন ইন এয়ারওয়ে টোন। মানে এয়ারওয়ে হচ্ছে, আমরা তো বলেছিলাম যে আমরা যখন ঘুমাই তখন কিন্তু অনেক কনস্ট্রিক্ট, আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক অবস্থায় থাকে, হচ্ছে আমরা যখন শুইতে যাই রাতে, তখন আমরা হচ্ছে রিল্যাক্স বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টেজে থাকি আর কি। তখন কিন্তু দেখা যায় যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় এবং অ্যাজমাটা আরও হচ্ছে গিয়ে অ্যাগ্রাভেট করে। তো আর কি এই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা। তো রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন, তো এটা কিন্তু সবসময় রিভার্সিবল, অ্যাজমাটা সবসময় রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন, বাট সিওপিডিটা ইরিভার্সিবল। এখানেই হচ্ছে তোমার অ্যাজমার সাথে সিওপিডির মেইন পার্থক্য। আমি কার্ডিনাল প্যাথোফিজিওলজিক্যাল ফিচার অফ দ্য অ্যাজমাতে চলে যাই। এখানে কি কি হচ্ছে? এখানে আমরা ফার্স্টেই দেখবো এয়ারফ্লো লিমিটেশন হচ্ছে, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস হচ্ছে এবং ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন হচ্ছে। আমরা একটা করে দেখি এয়ারফ্লো লিমিটেশন কেন হচ্ছে। কারণ আমরা তো বলেছি যে এখানে হচ্ছে এয়ারওয়ে ন্যারোয়িং হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে এয়ারওয়ে ন্যারোয়িং হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য। ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে তোমার এই একটা রেসপন্স হিসেবে, তাই না? অ্যালার্জেন আসাতে এটা হাইপার রেসপন্স হয়ে কী হচ্ছে, দেখা যাচ্ছে যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। তারপর আর কি হচ্ছে, মিউকাসের সিকুয়েশন বেড়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে হাইপার সিকুয়েশন অফ দ্য মিউকাস, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে এয়ারফ্লোটা লিমিটেড হয়ে যাচ্ছে। আর এয়ারওয়ে তো হচ্ছে দেখা যাচ্ছে যে হাইপার রেসপন্স অবস্থায় আছে এয়ারওয়ে, যেমন নন হার্মফুল যেগুলো, কোল্ড এয়ার, ডাস্ট, এক্সারসাইজ, এইসবের কারণে হচ্ছে দেখা যায় যে ব্রঙ্কোস্পাজম হয়ে যায়। যেহেতু এয়ারওয়েটা হাইপার রেসপন্সিভ অবস্থায় আছে, তখন কিন্তু অ্যাজমা পেশেন্টের আরও খারাপ অবস্থা হয়। তো ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশনটা দেখো, যে যখন এয়ারওয়েতে মানে দেখা যাচ্ছে যে এখানে কি হয়, যে হাইপার রেসপন্সিভ একটা অবস্থা ক্রিয়েট হয়েছে এয়ারওয়েতে, তখন হচ্ছে ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন হয়। কীভাবে? টি লিম্ফোসাইট, মাস্ট সেল, ইওসিনোফিল, এগুলো এসে গ্যাদার করে। তখন এরা কী করবে? তারপর আমরা দেখবো যে অ্যাজমা যেটা, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে হেল্পার টি সেল যেটা 2, হ্যাঁ, এটা হচ্ছে লিম্ফোসাইটটাই ইনফ্লামেশনটাকে প্রমোট করে। মাস্ট সেল দেখো হিস্টামিন রিলিজ করে, যার কারণে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। ইওসিনোফিল টক্সিক গ্র্যানুল রিলিজ করে, যেটা হচ্ছে এয়ারওয়ে লাইনিংটা হচ্ছে তোমার ড্যামেজ করে দেয় ইওসিনোফিল।
আর ক্রনিক ইনফ্লামেশনের কারণে তো এগুলো আসছে, যে প্লাজমা এক্সুডেশন। ইনফ্লামেশনের কারণে আমরা জানি কি হয়, যে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ার কারণে ফ্লুইডটা লিকেজ হয়ে সোয়েলিং হয়। তারপর স্মুথ মাসেলের হাইপারট্রফি ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে এয়ারওয়ে মাসেলটা থিকেন হয়ে যায়। এই যে তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন, তারপর মিউকাস সিক্রেশন বাড়ার সাথে সাথে কিন্তু এয়ারওয়ে মাসেলটা থিকেনিং হয়ে যায়, এই কারণে কিন্তু এয়ারওয়ে ন্যারোয়িং হয়। তারপর এয়ারওয়েতে ম্যাট্রিক্সে ডিপোজিশন হয়, রিমডেলিং অফ দ্য এয়ারওয়ে এটা। তারপর মিউকাস প্লাগিং হয়, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি থিক মিউকাস থাকে, ওটা হচ্ছে ব্লক করে ফেলে এয়ারওয়েটাকে। তারপর হচ্ছে এপিথেলিয়াল কিছু ড্যামেজ হতে পারে। সেটা কেন হয়, যে লিডস টু লস অফ প্রোটেক্টিভ ব্যারিয়ার অ্যান্ড সেন্সিটিভিটি টু ট্রিগার্স। তো এই কারণে হচ্ছে তোমার এপিথেলিয়াল ড্যামেজ হচ্ছে। তাহলে এই হচ্ছে কিছু কারণ, যে কার্ডিনাল প্যাথোফিজিওলজিক্যাল ফিচার যদি আমি পড়ি, সবার আগে আমি বলবো এয়ার ফ্লো লিমিটেশন, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল যেটা হাইপার রেসপন্সিভনেস, তারপর ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন। তো এই হচ্ছে ব্যাপারগুলো। তো এখানে কি কি হচ্ছে, অ্যাজমাতে কি কি কাজ করছে, দেখো কি কি সেল কাজ করছে, যে অ্যালার্জিক সেলগুলো, মাস্ট সেল, তারপর টি লিম্ফোসাইট, হেল্পার টি সেল, তারপর হিস্টামিন, ইওসিনোফিল, এগুলা কাজ করছে। তার পাশাপাশি এখানে তো এয়ার ফ্লো লিমিটেশন হচ্ছেই, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, মিউকাসের প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তার পাশাপাশি একটা হাইপার রেসপন্সিভ অবস্থায় আছে। তো ক্লাসিফিকেশনে যদি আমরা চলে যাই, এক্সট্রেন্সিভ অ্যাজমা আর হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক অ্যাজমা, দুটা কি, এটা হচ্ছে এক্সট্রেন্সিভ অ্যাজমাতে কোনো এক্সটার্নাল কজ আইডেন্টিফাই করা যায়, যেমন ডাস্ট, পোলেন, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ধুলাবালি আর কি, সেগুলোর কারণে কিন্তু ট্রিগার হয়। চিলড্রেন এবং ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা ভালোই দেখা যায়, যে উইথ ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি। আমরা তো অ্যাটোপিটা পড়ে এসেছি, যে অ্যাটোপিক ডিসঅর্ডার যেটা, সেটা পড়ে এসেছি, যেখানে ছিল যেটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। ফ্যামিলি হিস্ট্রিতে আলটিমেটলি কী হয়, ইমিউনোগ্লোবিন, ওই ফ্যামিলি হিস্ট্রিতে যে ইমিউনোগ্লোবিন প্রোডাকশনটা বেশি থাকে, তখন হচ্ছে দেখা যায় যে এক্সট্রিনসিক অ্যাজমা থাকে। এবার ইন্ট্রিনসিক অ্যাজমাতে যদি দেখি, যে কোনো আমরা কিন্তু কোনো হচ্ছে পজিটিভ এজেন্ট আইডেন্টিফাই করতে পারবো না ইন্ট্রিনসিক অ্যাজমাতে। এখানে কিন্তু নো আইডেন্টিফাইবল এক্সটার্নাল অ্যালার্জেন। তো এখানে কীভাবে ট্রিগার হয়, ইনফেকশনের কারণে ট্রিগার হতে পারে। তারপর যদি দেখি এক্সারসাইজ, তারপর যদি স্ট্রেস নেই, তখন হচ্ছে দেখা যায় যে মেডিকেশন, এসব কারণে দেখা যায় ট্রিগার হয়ে অ্যাজমা ডেভেলপ করতে পারে। এটা মেনলি বয়স বেশি যাতে তাদের ওল্ডার পিপলদের ক্ষেত্রে বেশি দেখা যায়। বাট এক্সট্রিনসিক অ্যাজমা সেটা হচ্ছে ইয়ঙ্গার অ্যাডাল্টসদের ক্ষেত্রে, ইয়ঙ্গার যারা এজ এবং চিলড্রেনদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে এক্সট্রিনসিকটাই বেশি দেখা যায়। আমরা যদি একটু দেখি যে হোয়াট আর দ্য ডায়াগনোসিস ক্রাইটেরিয়া অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা হচ্ছে বলেছে যে আমরা তো হচ্ছে করি, ফোর্স এক্সপিরেটরি ভলিউম বের করি ইন ফার্স্ট 1 সেকেন্ড, সেটার কথা বলেছে, যে এটা যদি 12% থেকে বেশি হয়, 12% সমান অথবা বেশি হয়, পরে ইনক্রিজ করে যদি আমি ব্রঙ্কোডাইলেটর দিয়ে হচ্ছে গিয়ে অথবা কর্টিকোস্টেরয়েড দিয়ে, যেহেতু আমরা জানি যে অ্যাজমাটা হচ্ছে রিভার্সিবল ডিজিজ, তো হচ্ছে এখানে যেটা হচ্ছে সিমটম আর কি রিভার্সিবল হবে। তো আমরা যদি ব্রঙ্কোডাইলেটর দিই, তখন কিন্তু অ্যাজমাটা রিভার্স হয়, সেখানে কিন্তু ফোর্স এক্সপিরেটরি ভলিউমটা বাড়তে পারে। তারপর এক্সারসাইজের কারণে যদি ফোর্স এক্সপিরেটরি ভলিউম 15% থেকে বেশি অথবা কম, সমান অথবা বেশি থেকে যদি ডিক্রিজ হয় আফটার 6 months অফ এক্সারসাইজ। তো এটা হচ্ছে কি ডায়াগনোসিস ক্রাইটেরিয়া অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো what is immunoglobulin which immunoglobulin is responsible for bronchial asthma and what type of hypersensitivity it is? আমাদের এটা ইমিউনোগ্লোবিলিন ই আর টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। আচ্ছা, এবার আমরা আসি কফ ভ্যারিয়েন্ট অ্যাজমাটা কি সেটাতে। কফ ভ্যারিয়েন্ট অ্যাজমাতে আমরা এটা জিনিসটা খেয়াল করব যে in some patient cough is the predominant feature and no wheeze, no breathlessness, মানে any other feature থেকে এটা হচ্ছে কফটাই বেশি predominant feature হিসেবে দেখা যায়। cough variant asthma is form of asthma where only and main symptom is chronic cough.
দেখা যায় যে ক্রনিক কফটাই হচ্ছে মেন সিমটম, সেটা হচ্ছে এটা হচ্ছে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমার ক্রাইটেরিয়া। তো অনেক সময় মনে হতে পারে যে জিনিসটা কীভাবে আসলো, কীভাবে হলো, শুধু কফ কেন এটা সিমটম হিসেবে থাকবে। তো দ্য এয়ারওয়ে আর স্টিল হাইপার রেসপন্সিভ অ্যান্ড ইনফ্ল্যামড লাইক ইন রেগুলার অ্যাজমা, বাট অনলি আউটওয়ার্ড সিমটম ইজ কফ। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো এয়ারওয়ে অ্যাজমার নর্মাল অ্যাজমার মতো হচ্ছে হাইপার রেসপন্সিভ থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ইনফ্ল্যাম থাকবে, বাট এখানে একটাই সিমটম থাকবে, সেটা হচ্ছে কফ। What are the precipitating factor of the bronchial asthma? First হচ্ছে অ্যালার্জেন এক্সপোজার, ইনডোর পলিউশন, তারপর পেট, এগুলো মানে মেনলি অ্যালার্জেন সাবস্টেন্সগুলো, পাশাপাশি ইনফেকশনের কারণে যেমন রেসপিরেটরি সাইটিয়াল ভাইরাস, এটার কারণে। তারপর হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিঅক্সিডেন্টস, সেটার কারণে হতে পারে। ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কী হয়, আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট খেলে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসটা কমে যায়। অক্সিডেটিভ স্ট্রেস কমে গেলে কী হয়, অক্সিডেটিভ স্ট্রেসটা কমে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস দেখা যাচ্ছে যে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে কিন্তু আমাদের আলটিমেটলি ইনফ্ল্যামেশন হয়ে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল ট্রিগারের প্রতি অনেক বেশি রেসপন্স করে ফেলি। তাহলে যদি আমাদের অক্সিডেটিভ স্ট্রেসটা কমে যায়, তাহলে কিন্তু এই ট্রিগারটা আমরা হচ্ছে কম রেসপন্স করবো, আমাদের অ্যাজমাটাও কমে যাবে। তো হোয়াট ডু মিন বাই পিটেল অ্যাজমা, এটা কি? এটা হচ্ছে দেখো যে এটা একটা আনইউজুয়াল ভ্যারিয়েন্ট অফ অ্যাজমা। এখানে কি হয়, পেশেন্ট হচ্ছে risk of sudden death থাকে, and in spite of the fact that their asthma may be controlled between attacks. তো ব্রিটেল মানে এটা কেন বলেছে, ব্রিটেল বলেছে যে এটা সবটা হচ্ছে আনস্টেবল অথবা আনপ্রেডিক্টেবল। যেহেতু এটা আনস্টেবল বা আনপ্রেডিক্টেবল, এই কারণে এটাকে ব্রিটেল অ্যাজমা বলেছে। এবং ব্রিটেল অ্যাজমা আছে দুই রকমের, একটা হচ্ছে টাইপ 1 ব্রিটেল অ্যাজমা, এটা হচ্ছে টাইপ 2 ব্রিটেল অ্যাজমা। তো টাইপ 1 ব্রিটেল অ্যাজমাতে হচ্ছে উইক, দেখা যাচ্ছে যে উইক এখানে দেখা যাচ্ছে যে উইক ফ্লো ভ্যারিয়েবিলিটি ডিসপাইট হাই ডোজ ট্রিটমেন্ট। আর টাইপ 2 ব্রিটেল অ্যাজমাতে সাডেন সিভিয়ার অ্যাটাক, আদারওয়াইজ ওয়েল কন্ট্রোল অ্যাজমা। তো আমি দেখবো যে টাইপ 1 ব্রিটেল অ্যাজমা, টাইপ 2 ব্রিটেল অ্যাজমা দুই রকমের আছে। দিস অ্যাটাক আর ক্যাটাস্ট্রফিক অ্যান্ড কজ সাডেন ডেথ। তো এখানে যেটা করতে হয় যে তো অন ডেভেলপিং উইচ পেশেন্ট শুড অ্যাটেন্ড নিয়ারেস্ট হসপিটাল ইমিডিয়েটলি। তখন হচ্ছে ইমার্জেন্সি সাপ্লাই করতে হবে, অক্সিজেন দিতে হবে, নেবুলাইজেশন দিতে হবে, তারপর অ্যাড্রিনালিন দিব, প্রেডিনিসোলন দিব। এই তো কয়েকটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট জেনে রাখতে হবে, কী করতে হবে যখন হচ্ছে এই ব্রিটেল অ্যাজমা ডেভেলপ করবে। তো ইভিজ হলে অবশ্যই হচ্ছে হসপিটালে যেতে হবে এবং আমরা দেখবো যে অক্সিজেন রিসেটিজেশন দিব, তারপর হচ্ছে নেবুলাইজেশন দিব, সালবেটামল প্রোভাইড র্যাপিড ব্রঙ্কোডাইলেশনের জন্য সালবেটামল দিতে পারি, যে নেবুলাইজেশন। তারপর আমরা দেখবো যে আমরা একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট বা কর্টিকোস্টেরয়েড দিতে পারি, যেটা হচ্ছে তোমার করবে ইনফ্লামেশনটাকে কমাবে, কর্টিকোস্টেরয়েড। তারপর প্রেডনিসোলন দিব, যেটার কারণে কিন্তু আমাদের অনেকটা দেখা যাচ্ছে যে ইনফ্লামেশন কমে যাচ্ছে। তো এগুলা, এরপর আমি যদি দেখি আউটলাইন অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমি এজ অফ অনসেটটা জানবো, কারণ অ্যাজমা চাইল্ডহুডে অনেক সময় থাকে এবং যদি আর্লি অনসেট হয় তাহলে অবশ্যই আমরা বুঝে নেব যে এটা হচ্ছে তোমার অ্যাটোপির কারণে হয়েছে, চাইল্ডহুড থেকেই তার হচ্ছে অ্যাজমা ডেভেলপ হয়ে থাকে। ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য ব্রেথলেসনেস, তো অ্যাকিউট, ইন্টারমিডিয়েট না ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা, তো এগুলোর উপর আমি হচ্ছে পার্থক্য করতে পারি ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সির মাধ্যমে। তাহলে অ্যাজমা টিপিক্যালি মর্নিংয়ে খারাপ অবস্থা হয়ে যায়, এটা হচ্ছে তোমার
এয়ারওয়ে টোনটা লোয়েস্ট থাকে আর্লি ইন দ্য মর্নিং ডিউ টু কর্টিসল রিদম অ্যান্ড অটোনমিক চেঞ্জেস। তো মর্নিংয়ে ঘুম থেকে ওঠার সময় কিন্তু আমরা একটু রিল্যাক্স অবস্থায় থাকি, তখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কাজ করে, প্লাস কর্টিসল রিদমের একটা ব্যাপার আছে এখানে। প্রিসিপিটিং ফ্যাক্টরে যাই, সেখানে হচ্ছে যে কোল্ড ওয়েদার, এয়ারবোর্ন অ্যালার্জেন, পলিউটন, এগুলোর কারণে দেখা যাচ্ছে অ্যাজমা ডেভেলপ করে। অকুপেশনাল হিস্ট্রিতে আমরা দেখব যে এক্সপোজার টু সি রিলেশনশিপ বিটুইন প্রেজেন্ট ব্রেথলেসনেস উইথ অকুপেশন। তো অকুপেশনাল হিস্ট্রি নিব, সে কোনো অ্যালার্জেনে এক্সপোজার হয় কিনা, তার ফ্লাওয়ার ডাস্টে কাজ করে কিনা, বা পেইন্টার নাকি সে, মানে তার অ্যালার্জেনের সাথে এক্সপোজার হয় কিনা, তো সিমটম কি উইকেন্ডে রিলিফ হয় কিনা, এরকম হিস্ট্রি কিছু নিব। রিলিভিং ফ্যাক্টর হিসেবে ইউজ অফ ব্রঙ্কোডাইলেটর কাজ করে কিনা, ড্রাগ হিস্ট্রি নিব, হিস্ট্রি অফ অ্যালার্জি নিব। সিমটমগুলো খুঁজবো যে ব্রেথলেসনেস, টাইটনেস, উইজিং আর হচ্ছে কফ। BWCC এই কয়েকটা হচ্ছে গিয়ে তোমার অ্যাজমার সিমটম। তারপর দেখো সাইনে আমরা যদি আসি, দেখবো যে টাকিপনিয়া থাকবে, অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসেলের ইউজ থাকবে। এটা কীরকম দেখো তো, টাকিপনিয়া আসতেছে কারণ হচ্ছে তার হচ্ছে যেহেতু হচ্ছে ব্রেথলেসনেস ডেভেলপ করছে, তার সে হচ্ছে র্যাপিড ব্লিডিংয়ের কারণে হচ্ছে তোমার কম্পেনসেশনের কারণে আর কি টাকিপনিয়া ডেভেলপ করবে। সে কম্পেনসেট করা ট্রাই করবে এয়ারওয়ে, যেহেতু অলরেডি তার হচ্ছে ব্রেথলেসনেস ডেভেলপ করেছে। তো সিভিয়ার অবস্ট্রাকশন হলে অনেক সময় দেখা যায় যে এক্সেসরি রেসপিরেটরি মাসেল, স্টাইনোপিডা মাস্টার্ড মাসেল, এগুলোর হচ্ছে ইউজ দেখা যায়। সাইনোসিস হচ্ছে হাইপোক্সিমিয়া যদি ডেভেলপ করে তখন হচ্ছে সাইনোসিস। আর অস্কালটেশনে আমরা দেখবো যে রঙ্কাই থাকবে থ্রু আউট দ্য চেস্ট, রঙ্কাই ডেভেলপ করবে কজ বাই এয়ার ফ্লো থ্রো ন্যারোজ ব্রঙ্কি, মোর প্রমিনেন্ট অন এক্সপাইরেশন ডিউ টু ডাইনামিক এয়ারওয়ে কোলাপস। তো রঙ্কিটা মেনলি হচ্ছে এক্সপাইরেশনের সময় থাকে, এবং ন্যারোড যে এয়ারওয়ে এটা দিয়ে বাতাস বের হওয়ার সময় রঙ্কি শব্দটা হয়, অ্যান্ড এটা হচ্ছে উইজেস আর কি। এভিডেন্স অফ অ্যালার্জিক নেজাল সাইনাস অর স্কিন ডিজিজ, দেখবো যে আমরা যে এখানে নেজাল পলিপ, এক্সিমা, অ্যালার্জিক রাইনাইটিস এগুলো হচ্ছে আছে কিনা, এগুলো থাকলে আমরা হচ্ছে গিয়ে অ্যাটোপিক অ্যাজমা এটা একটু চিন্তা করতে পারি। পালমোনারি ফাংশন টেস্ট, পিক এক্সপাইরেটরি ফ্লো রেট, আর হচ্ছে পিক ফোর্সড এক্সপাইরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড, আর ভাইটাল ক্যাপাসিটি। এই জিনিসগুলো আমরা হচ্ছে মেজার করবো, যেগুলো আমরা একদম প্রথমেই পড়ে এসেছি চ্যাপ্টারে, যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, তারপর ইনভেস্টিগেশনে পড়ে এসেছি। পিক এক্সপাইরেটরি ফ্লো রেটে আমরা দেখবো ইট ইজ আ সিম্পল বেডসাইড টুল টু অ্যাক্সেস ভ্যারিয়েবিলিটি অ্যান্ড অবস্ট্রাকশন। এখানে কি হয় যে 20% থেকে বেশি যেটা ডায়ার্নাল ভ্যারিয়েশন যেটা, সেটা 20% বেশি হয়ে যায়, লোয়েস্ট ইন দ্য আর্লি মর্নিং। তারপর এই যে রেশিওটা এটা হচ্ছে রিডিউস হয় ডিউ টু অবস্ট্রাকশন। আমি হচ্ছে অল্প পরিমাণে দেখা যাচ্ছে যে পার সেকেন্ডে, যেহেতু এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, পার সেকেন্ডে তুলনামূলক কম পরিমাণে বাতাস বের করছি, তাহলে দেখা যাচ্ছে যে রেশিওটা কমে যাচ্ছে। চেস্ট এক্সরেতে আমরা দেখবো যে এটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনার জন্য চেস্ট একটা নর্মাল ফাইন্ডিং থাকবে, বাট অ্যাকুট অ্যাজমা যেটা, সেখানে কিন্তু হাইপার ইনফ্লেশন থাকবে, যেহেতু এয়ারওয়ে ট্র্যাপিং হয়েছে, হাইপার ইনফ্লেশন অবস্থা থাকবে, মানে যেহেতু এয়ারওয়ে ন্যারো অবস্থায় হঠাৎ করে ন্যারো হয়ে গেছে এবং এখানে কিছু এয়ারওয়ে ট্র্যাপ অবস্থায় আছে লাঙে, দ্যাটস বাই হচ্ছে এরকম হবে। আর লোবার কোলাপস মে অকার ইফ লার্জ এয়ারওয়ে ব্লকড। মিউকাস প্লাগিংয়ের কারণে যদি একটা লার্জ এয়ারওয়েটা ব্লক হয়ে যায়, তখন কিন্তু আমরা কিন্তু লোবার কোলাপস দেখতে পারবো। ম্যানেজমেন্ট অফ দ্য অ্যালার্জিক স্ট্যাটাস আমরা কি দেখবো, যে ইওসিনোফিল কাউন্ট দেখবো, যেখানে হচ্ছে অ্যাটোপিক অ্যাজমাতে লিমিট হয়। সেরামের যে টোটাল ইমিউনোগ্লোবিউলিন ই লেভেলটা দেখবো। স্কিন প্রিক টেস্টে আমরা হচ্ছে স্পেসিফিক অ্যালার্জেনের প্রতি তার হচ্ছে কোনো অ্যালার্জি সমস্যা, মানে হাইপার সেন্সিটিভিটি আছে কিনা সেটা দেখার জন্য আমরা টেস্টটা করবো, স্কিন প্রিক টেস্ট। তারপর হচ্ছে মেজারমেন্ট অফ অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোগ্লোবিউলিন ই, এটা হচ্ছে যে কোয়ান্টিফাইস ইমিউনোগ্লোবিউলিন ই অ্যাগেনস্ট পার্টিকুলার অ্যান্টিজেন, তার পার্টিকুলার অ্যান্টিজেনের প্রতি কী পরিমাণে এগেনস্টে কী পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন ই প্রোডাকশন হচ্ছে সেটা আমরা দেখব। অ্যাসেসমেন্ট অফ এয়ারওয়ে ইনফ্লামেশন, তো ইট ইনডিউস স্পুটাম অ্যান্ড এক্সেলড ব্রেথ, এটা কি শোজ ইওসিনোফিল অ্যান্ড অর নিউট্রোফিল আইডেন্টিফাইজ ইনফ্লামেটরি ফেনোটাইপ।
দেখা যাচ্ছে যে এলিভেটেড ইন ইউসিনোফিল ইনফরমেশন ইউজফুল টু গাইড ইনহেল্ড স্টেরয়েড থেরাপি। তো দেখা যাচ্ছে যে এয়ারওয়ে ইনফ্লামেশনটা অ্যাসেস করার মাধ্যমে আমি হচ্ছে কি করব, আমরা একটা সিমটম কি করতে পারি, আমরা হচ্ছে সিমটম কন্ট্রোল করতে পারি। তারপর অ্যাজমা যাতে বেশি এক্সাসারবেশন না হয় সেটা দেখতে পারি। তারপর পালমোনারি যেটা ফাংশন সেটা হচ্ছে মেনটেন করতে পারি, অ্যাডভার্স ইফেক্ট কমাতে পারি। তো এই কারণে কিন্তু আমরা এয়ারওয়ে ইনফ্লামেশনটা অ্যাসেস করে দেখব। কীভাবে অ্যাসেস করতে পারি, স্পুটাম অ্যানালাইসিস করতে পারি, স্পুটামে হচ্ছে কতখানি ইউসিনোফিল আর নিউট্রোফিল আছে। আরটা কি করতে পারি, নাইট্রিক অক্সাইডকে এক্সেল করতে পারি। নাইট্রিক অক্সাইড এক্সেল করাইয়ে এটা হচ্ছে যে কতখানি ইউসিনোফিলের ইনফ্লামেশন কতখানি বাড়ছে তার মাধ্যমে কিন্তু আমরা এই এয়ারওয়ে ইনফ্লামেশন কতখানি আছে সেটা আমি অ্যাসেসমেন্ট করতে পারি। ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্টে হচ্ছে গিয়ে আমাদের ট্রিটমেন্টের মেনলি যেটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন দিব, ব্রঙ্কোডাইলেটর দিব, স্টেরয়েড দিব, আইভি দিব হচ্ছে ডিহাইড্রেশনের জন্য। তারপর ডিহাইড্রেশন কেন হয়, যে টাকিপনিয়ার কারণে বা পোর ওরাল ইনটেকের কারণে, অলসো প্রিভেন্টস মিউকাস থিকেনিংয়ে, তাতে ঠিক তোমার এই কারণে হচ্ছে ডিহাইড্রেশনটা কারেক্ট করতে হবে। আর সাবসিকুয়েন্স ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে যে অ্যামিনোফাইলিন দিতে হবে। এই তো জিনিসপাতি। এরপর আমরা যদি দেখি মনিটরিং অফ দ্য ট্রিটমেন্ট, সেটা কি, এটা হচ্ছে কি পিক রেসপিরেটরি ফ্লো রেট, এটা হচ্ছে রেকর্ড করে রাখতে হবে। এটা কোয়ান্টিটেটিভ বেসেড মেজার। তো এটা ফ্রিকুয়েন্ট মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু আমি ইজিলি অ্যাসেসমেন্টে রাখতে পারি পেশেন্টকে রেসপন্স কতখানি করছে ট্রিটমেন্টে। তো আমি যদি পিক রেসপিরেটরি ফ্লো রেট যদি রাইজিং পাই তখন আমি বুঝবো যে পেশেন্টের অবস্থা ভালো হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। যদি ফলিং হয় তাহলে বুঝবো ডিটেরিয়েশন হচ্ছে। তো পালস অক্সিমিটার দিয়ে আমরা দেখতে পারি, যার কারণে হচ্ছে কি হবে, পালস অক্সিমিটার দিয়ে যদি দেখবো যে অক্সিজেন স্যাচুরেশন যদি 92 এর তোমার যদি কম হয় তাহলে যে হাইপোক্সেমিয়া, সিগনিফিক্যান্ট হাইপোক্সেমিয়া সাজেস্ট হবে অ্যান্ড রেসপিরেটরি ফেলিয়ারও হতে পারে। তো মেনটেন করতে হবে, তোমার টিস্যু অক্সিজেনেশন মেনটেন করতে হবে, প্লাস হচ্ছে কমপ্লিকেশনটাকে আমার প্রিভেন্ট করতে হবে আর কি। তো এই হচ্ছে অ্যাকিউট। এবার আমরা আসছি যে অ্যাকিউট রেসপিরেটরি, অনেক বাকি, আচ্ছা পড়ি আসো, বলছিলাম অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা আর স্ট্যাটাস অ্যাজমাটিকাস, এই জিনিসটা কি, এটা হচ্ছে this means patient is not responding to inhaled bronchodilators, steroid or oxygen and the condition may progress to respiratory failure or death. তো অ্যাকিউট অ্যাজমা এমন একটা কন্ডিশন যেখানে হচ্ছে গিয়ে আমি পেশেন্টকে কন্ট্রোল করতে পারছি না মেডিকেশনের মাধ্যমে। আমি যে নর্মাল মেডিকেশনগুলো দিই, যেমন হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড, এরপর হচ্ছে গিয়ে অক্সিজেন, এগুলোর মাধ্যমে কন্ট্রোল করতে পারছি না। তো তখন আমি কি করব, তখন হচ্ছে যেই সিমটমগুলো পেশেন্টে থাকবে, যে পেশেন্ট হচ্ছে তার সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না ওয়ান ব্রেথের, কারণ তার হচ্ছে সিভিয়ার ব্রেথলেসনেস আর এয়ার ফ্লো অবস্ট্রাকশন হয়ে গেছে, তার কারণে স্পিকিংয়ের জন্য যে কন্ট্রোল এয়ার ফ্লোটা দরকার সেটা সে পারছে না ঠিক করতে। তারপর রেসপিরেটরি রেট দেখা যাবে যে 25-এর থেকে বেশি হয়ে যাবে। এরপর ট্রাকিকার্ডিয়া দেখা যাবে 110-এর থেকে বেশি বিট পার মিনিট চলবে। আর এই যে পিক রেসপিরেটরি যেটা, সেটা হচ্ছে দেখা যাবে যে ইন্ডিকেটস মডারেট টু সিভিয়ার এয়ারওয়ে ন্যারোয়িং। যদি 50-এর থেকে কমে যায় তখন আমরা বুঝবো 50% থেকে কমে যাবে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, আর হচ্ছে 33-এর থেকেও নিচে যদি কমে যায় তাহলে বুঝবো যে সেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং অ্যাজমা। আর পালসাস প্যারাডক্সি, এটা কি ঠিক আছে। তারপর আমরা চলে যাই যে হোয়াট ডু ইউ মিন বাই ফাটাল অ্যাজমা। এটা হচ্ছে রেজড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, যেখানে হলো requiring mechanical ventilation. Asthma leading to raised partial pressure of carbon dioxide and or requiring mechanical ventilation. মানে raised partial pressure of carbon dioxide মানে তার পেশেন্টের hypoventilation হচ্ছে, মানে তার respiratory indicating that their respiratory muscles are দেখা যাচ্ছে যে রেসপিরেটরি মাসেল একদম তুলনামূলক দুর্বল হয়ে যাচ্ছে। কারণ কি, মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে কি, বাড়া মানে হচ্ছে যে তার
পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে হচ্ছে বলতে পারো যে তার হাইপোভেন্টিলেশন ডেভেলপ করেছে, মানে তার হচ্ছে অক্সিজেনেশনই ঠিক মতো না হচ্ছে না, বা মানে ভেন্টিলেশনই কমে যাচ্ছে তার, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে যে তার মেকানিক্যাল ভেন্টিলেশনের দরকার হয়, কারণ রেসপিরেটরি মাসেলটা ফেলিং স্টেজে থাকে যখন আমি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি রিলিজ করবে। ভেন্টিলেশন ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট রেসপিরেটরি অ্যারেস্ট। তখন রেসপিরেটরি অ্যারেস্টকে প্রিভেন্ট করার জন্য আমাদের হচ্ছে দেখা যাবে মেকানিক্যাল ভেন্টিলেশন যেটা, হ্যাঁ, সেটাতে নিতে হতে পারে। লাইফ থ্রেটানিং ফিচার্স অফ দ্য অ্যাকুট সিভিয়ার অ্যাজমা, এখানে আমরা দেখবো যে পিক রেসপিরেটরি ফ্লো রেট কতখানি কমবে, 33%-এর নিচে কমলে, তারপর পার্শিয়াল স্যাচুরেশন অফ অক্সিজেন 90 নিচে গেলে, অক্সিজেন কমলে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমলে, তারপর দেখা যাচ্ছে যে চেস্ট যদি সাইলেন্ট হয়ে যায়, মানে কোনো ব্রেথ সাউন্ড নাই, ভেরি পেয়ার এয়ার মুভমেন্ট, তখন এটা একটা মানে ভেরি সিভিয়ার কন্ডিশন বলতে পারো। সাইনোসিস ডেভেলপ করলে, যে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য লিপ নেলস যেহেতু সিভিয়ার হাইপোক্সেমিয়া, তারপর ফিবেল রেসপিরেটরি ইফোর্ট, মানে একদমই হচ্ছে রেসপিরেটরি মাসেল এতটাই এক্সস্টেড হয়ে গেছে যে সে হচ্ছে ইফোর্টই করছে না, ফিবেল ইফোর্ট, মানে খুবই দুর্বল একটা ইফোর্ট দিচ্ছে সে। ব্রাডিকার্ডিয়া আর অ্যারিথমিয়া, এটা হচ্ছে গিয়ে লেট সাইন যদিও, যে হাইপোক্সিয়া আর হচ্ছে তোমার অ্যাসিডোসিস ডেভেলপের কারণে হয়ে থাকে। হাইপোটেনশনটা ডেভেলপ করবে, এক্সশন, কনফিউশন, কমা, এগুলো তো আলটিমেটলি লেট স্টেজ এগুলো থাকবে। ইন্ডিকেশন অফ দ্য অ্যাসিস্টেড ভেন্টিলেশন ইন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। তো কেন হচ্ছে তোমার ভেন্টিলেশন লাগবে, যদি আমি হচ্ছে কমাতে দেখি পেশেন্ট, যে কমা ইন্ডিকেটস কার্বন ডাইঅক্সাইড নার্কোসিস আর হাইপোক্সিক এনসেফালোপ্যাথি, এটা হচ্ছে আর্জেন্ট ইন্টিউবেশন দরকার হয়, মানে হাইপোক্সিক এনসেফালোপ্যাথির কারণে মানে অক্সিজেনের অভাবে তার কমাতে চলে গেছে, রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে গেলে ইমিডিয়েট ইন্টিউবেশন লাগবে। তার পাশাপাশি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে, যেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে এবং অক্সিজেনটা কমলে সেটা দেখতে হবে। পিএইচটা লো হবে, মানে হচ্ছে যে ব্লাডের মধ্যে তো দেখো কার্বন ডাইঅক্সাইড বাড়ছে বা ব্লাডটা বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তো এক্সারশন কমা ড্রাউজিনেস তো আছেই, ও আগের কথাগুলো আর কি ঘুরে ফিরে বলেছে এখানে। তো আমরা একটু দেখি যে স্টেপ কেয়ার মেজারমেন্ট অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখানে কি বলেছে, মেনশন অফ দ্য স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট। তো স্টেপগুলোতে কী বলেছে, ফার্স্টে বলেছে যে ওকেশনাল ইউজ অফ ইনহেলড শর্ট অ্যাক্টিং বিটা-2 রিসেপ্টর অ্যাগোনিস্ট, মানে হচ্ছে যেটা সালবিটামল, এগুলা হচ্ছে কুইক রিলিফের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পেশেন্ট যাতে মাইল্ড ইন্টারমিডিয়েট অ্যাজমা আছে তাদের হচ্ছে গিয়ে সিমটম লেস দ্যান ওয়ান্স আ উইক ফর 3 months অ্যান্ড ফিওয়ার দ্যান 2 নকটার্নাল এপিসোড অন মান্থ, মানে এটা কি বলছে যে এই পেশেন্ট যখন হচ্ছে একটা মানে মোটামুটি মাইল্ড ইন্টারমিডিয়েট অ্যাজমাতে আছে, কোনো ক্রনিক ইনফরমেশন নাই, তো শুধু রিলিভার ইউজ করলেই তার যথেষ্ট, নো নিড ফর ডেইলি প্রিভেন্টার ড্রাগস অ্যাট দিস স্টেজ, তার যে প্রিভেনশনের জন্য বাকি ড্রাগগুলোর কোনো প্রয়োজন নেই, সে শুধু রিলিভারটা ইউজ করবে। এবং তার হচ্ছে সিমটম হচ্ছে দেখা যাচ্ছে যে সপ্তাহে একবার, 3 মাসে সপ্তাহে একবার করে মাত্র সিমটমটা হয়। অ্যান্ড এই আর কি। তো ইন্ট্রোডাকশন অফ রেগুলার প্রিভেন্টার থেরাপি, এটা হচ্ছে ইফ দেখো স্টেপ 2-তে আমরা কী করব, ইনহেলড কর্টিকোস্টেরয়েড দিতে পারি, ঠিক আছে। তো ইফ যে দেখা যায় কর্টিকোস্টেরয়েড যদি আমি স্টার্ট করি তাহলে দেখবো যে ওয়ান্স অথবা উইক অর নাইট, দেখবো যে অ্যাজমা ইজ ফান্ডামেন্টালি, অ্যাজমা তো মেইনলি এটা ফান্ডামেন্টালি ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো কী হবে যে এই যে বিটামেথাসোন, তারপর পুডেসোনাইট, এগুলো হচ্ছে এয়ারওয়ে ইনফ্ল্যামেশনটাকে তোমার রিডিউস করবে, কর্টিকোস্টেরয়েড যেগুলো আছে, তো এই এয়ারওয়ে ইনফ্ল্যামেশন রিডিউস করবে, তাহলে সেটা হচ্ছে প্রিভেন্টার থেরাপি হিসেবে বেশ ভালো কাজ করবে। এটা হচ্ছে মাইল্ড পারসিস্টেন্ট অ্যাজমা, মানে নট ওয়েল কন্ট্রোল অন, যদি ধরো এই যে সালবিটালাম বলে বা ব্রঙ্কোডাইলেটরে ভালো কাজ করলো না, তখন কিন্তু এই আমরা প্রিভেন্টার থেরাপিতে যেতে পারি, মানে এইটা অ্যালোন ভালো কাজ করছে না, তখন আমি প্রিভেন্টার থেরাপি যেতে পারি। এরপর অ্যাডন থেরাপিতে আসি, এটা হচ্ছে লং অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট আর লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট।
এখানে হচ্ছে ইফ পেশেন্ট রিমেন্স পোরলি কন্ট্রোলড ডেসপাইট আইসিএস, এখন আমি কর্টিকোস্টেরয়েড দিয়েছি তাও হচ্ছে সে পোরলি কন্ট্রোলড আছে, তখন আমি লং অ্যাক্টিং ইনহেল বিটা টু অ্যাডিনো রিসেপ্টর অ্যাগোনিস্ট দিতে পারি বা লিকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারি। তখন কি হবে, তখন তো আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে তোমার সালমেটারল, ফরমেটারল, এগুলা হচ্ছে নট এনাফ, তখন সাথে সাথে আমাদের যে মন্টেলুকাসটা দিতে হবে। তো এই তো পোর কন্ট্রোল অন মডারেট ডোজ অফ ইনহেল স্টেরয়েড অ্যান্ড অ্যাডন থেরাপি, মানে এটার পরেও যদি না হয় তখন আমাকে হচ্ছে অ্যাডিশনাল একটা ফোর্থ ড্রাগ দিতে হবে, সেটা হচ্ছে থিওফাইনিন। লিকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের সাথে আমি থিওফাইনিন দিব, এবং থিওফাইনিনের দেওয়ার কারণে আমাদের হচ্ছে ওটা হচ্ছে ওরাল ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করবে উইথ মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। তো তখন হচ্ছে এই আর কি। তারপর হচ্ছে কন্টিনিউয়াস আর ফ্রিকুয়েন্ট ইউজ অফ ওরাল স্টেরয়েডস। তো ইউজ prednisolone in lowest dose possible once daily in the morning. At this stage, prednisolone therapy usually administered as a single daily dose in morning should be prescribed in the lowest amount necessary to the control symptoms. তাহলে একদম স্টেপ 5-এ গিয়ে আমি হচ্ছে prednisolone-টা দেব। তো সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা হলে আমরা মেইনলি হচ্ছে যে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড যেটা prednisolone দিতে পারি। prednisolone রিডিউস ইনফ্লামেশন থ্রু আউট দ্য এয়ারওয়ে, বাট মেজর সাইড ইফেক্ট আছে তাই কিছু অস্টিওপোরোসিস, ওয়েট গেইন, হাইপারগ্লাইসেমিয়া, কুশিনয়েড ইফেক্ট ফিচার। Therefore use lowest effective dose. Administer in the morning to mimic natural cortisol rhythm and reduce the symptoms. তাহলে এই যে মর্নিংয়ে ইউজ করতে বলছে, কাজ মর্নিংয়ে তো অ্যাজমাটা একটু বেশি অ্যাগ্রেভেট অবস্থা থাকে। স্টেপ ডাউন থেরাপিটা কি, এটা হচ্ছে কি মনিটর কন্ট্রোল রেগুলারলি। এখানে হচ্ছে আমি ওয়ান্স অ্যাজমা কন্ট্রোল ইজ এস্টাবলিশ, তখন কী হবে, দ্য ডোজ অফ ইনহেলড কর্টিকোস্টেরয়েড শুড বি titrated to the lowest dose at which effective control of asthma is maintained. তো দেখা যাচ্ছে যে লাস্টে হচ্ছে আমাদের এই স্টেপ ডাউন থেরাপিটা থাকবে। অ্যাজমা কন্ট্রোল যখন হয়ে যাবে তখন কর্টিকোস্টেরয়েড দিতে পারি একটা লোয়েস্ট ডোজে, তখন হচ্ছে তোমাদের কী হবে, আমাদের যে কন্ট্রোলটা ইফেক্টিভলি কন্ট্রোলটা থাকবে। ডিসচার্জ অফ আ পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা, দ্য পেশেন্ট শুড বি স্টেবল অন ওরাল মেডিকেশন। তো when will you discharge a patient with bronchial asthma, এটা হচ্ছে আমার কোশ্চেন, যে আমি ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে কখন ডিসচার্জ করব। তো এটা হচ্ছে মেনলি আমার এনশিওর করতে হবে যে পেশেন্ট ওরাল মেডিকেশনে স্টেবল, নেবুলাইজেশনে হচ্ছে ডিসকন্টিনিউ করতে হবে 24 hours বিফোর ডিসচার্জ, বিকজ পেশেন্ট ক্যান, যার কারণে আমি এনশিওর হতে পারবে যে পেশেন্ট নেবুলাইজ ছাড়া দেখা যাচ্ছে ইন্ডিকেটস দ্য পেশেন্ট ক্যান মেনটেন এয়ারওয়ে কন্ট্রোল উইথ ইনহেলার্স অ্যালোন, ensures the patient is not discharged while still relying on frequent nebulized bronchodilator, মানে নেবুলাইজড ব্রঙ্কোডাইলেটর ছাড়াও সে হচ্ছে শ্বাস নিতে পারে, তারা সেটা এনশিওর করে 24 ঘন্টার পরে তাকে ডিসচার্জ করতে হবে। তারপর যখন হচ্ছে তোমার পিক রেসপিরেটরি ফ্লো রেট, এটা হচ্ছে 75% of the personal best suggest adequate recovery of airway caliber. তো পার্সোনাল বেস্ট রেকর্ডে যদি 75% থাকে তখনই আমি বুঝবো যে এটা ভালোটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপর দেখো যে ইনহেলারের ইনস্ট্রাকশন, এটা ভাইবার জন্য, যে ফার্স্টে রিমুভ দ্য ক্যাপ অ্যান্ড শেক দ্য ইনহেলার, ব্রেথ জেন্টলি, তখন মাউথ পিসের মধ্যেটা মুখে দিতে হবে, তারপর হেডটা ইনক্লাইন করতে হবে ব্যাকওয়ার্ড, একটা ডিপ ইন্সপিরেশনের মাধ্যমে ভেতরে ঢোকাতে হবে এবং হোল্ড দ্য ব্রেথ ফর 10 সেকেন্ড, তারপর আস্তে আস্তে এক্সহেল করে দিতে হবে। এই তো এবার আমরা চলে এসেছি আমাদের একদম লাস্টের দিকে,
ডিফারেন্স বিটুইন ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পার্থক্য করার মাধ্যমে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পার্থক্য করতে পারাটা। অ্যাজমাটা আমরা তো জেনেছি যেটা হচ্ছে গিয়ে তোমার একটা কীরকম কন্ডিশন, অ্যাজমাটা হচ্ছে রিভার্সিবল কন্ডিশন, আর সিওপিডি যেটা সেটা হচ্ছে ইরিভার্সিবল একটা কন্ডিশন, যেটা আমরা আগে থেকেই পড়ে এসেছি। এখন আমরা বাকিটা দেখি। আচ্ছা, আমরা দেখি যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা তো চাইল্ডহুড থেকে ডেভেলপ করে, কজ এটা অ্যাটোপিক ডিসঅর্ডারের মধ্যে পড়তে পারে। তো আর সিওপিডিটা সেটা হচ্ছে ওল্ড এজে হয়। স্মোকিংয়ের হিস্ট্রি, সিওপিডিতে স্মোকিংয়ের হিস্ট্রি খুবই ইম্পর্ট্যান্ট, ইউজুয়ালি মোর দ্যান 10 প্যাকস ইয়ার। তো দেখা যাবে যে অনেক বেশি পরিমাণে সে স্মোকিং করে তারপর তো এই সিওপিডি ডেভেলপ করেছে। তো অ্যাজমা তো এরকম না, অ্যাজমা তো মেনলি জেনেটিক হতে পারে। তো হিস্ট্রি অফ অ্যালার্জি থাকবে অ্যাজমাতে, ফ্যামিলি হিস্ট্রিতে হচ্ছে অ্যাজমাটা ইম্পর্ট্যান্ট। মেন সিমটমের মধ্যে আমরা দেখেছি রেসপিরেটরি ডিসিজ, কফ, উইজ, টাইটনেস। আর সিওপিডিতে আমরা দেখবো যে কফ, স্পুটাম প্রোডাকশন, রেসপিরেটরি ডিস্ট্রেস। আমরা আস্তে আস্তে যখন সিওপিডি পড়বো তখন এগুলো আমাদের আরও বেশি করে ক্লিয়ার হবে। তারপর হচ্ছে ডায়ার্নাল ভ্যারিয়েশন, এটা হচ্ছে দেখবো যে মর্নিংয়ে আমরা দেখেছি যে অ্যাজমাতে মর্নিংয়ে সিমটমসটা বেশি বাড়ে, তারপর হচ্ছে দেখা যায় যে ঘুমানোর সময় বাড়বে। তো এইরকম একটা ভ্যারিয়েশন আছে। সিমটম ফ্রি ইন্টারভাল প্রেজেন্ট থাকবে, যখন অ্যালার্জেন থাকবে না তখন। চেস্ট এক্সরেতে নর্মাল থাকবে, বাট সিওপিডির চেস্ট এক্সরেতে হাইপার ইনফ্লেশন থাকবে, সেটাও আমরা সিওপিডিতে ভালো মতো পড়ে আসবো। টোটাল সার্কুলেটিং ইউসিনোফিল কাউন্ট বাড়বে, কজ এই ইমিউনোগ্লোবিন ই বাড়বে, কারণ হচ্ছে এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, বাট পালমোনারি থাকবে হচ্ছে সিওপিডিতে। এটাও আমরা সিওপিডি থেকে ভালো মতো জেনে আসবো। আর পাশাপাশি নেচার অফ দ্য এয়ারওয়ে অবস্ট্রাকশন, এটা হচ্ছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল, যেটা আমাদের লাস্ট পয়েন্ট। তো মেনলি আমরা পড়লাম যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাটা টোটালি অ্যালার্জিক, যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাটা টোটালি অ্যালার্জিক, বা সিওপিডির ক্ষেত্রে কিন্তু এটা এরকম অ্যালার্জিক ডিজিজ না, এটা আসলে তোমার কিছু পারসিস্টেন্ট সিমটম থাকবে, কফ থাকবে, এবং ওটা ওল্ড এজে হবে। এই তো এবার আমরা আসি যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার আর ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটার মধ্যে কি পার্থক্য। অ্যাকিউট ভেন্ট্রিকল ফেলিয়ার অ্যাকিউট, আর অ্যাজমা তো অবশ্যই এটা ক্রনিক কন্ডিশন, ক্রনিক হাইপার রেসপন্সিভ ডিসঅর্ডার, আমরা আগেই পড়েছি। এটা আর্লি অনসেট হয় যেহেতু অ্যাটোপিক, আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারটা দেখা যায় যে আস্তে আস্তে ডেভেলপ করে। কার্ডিয়াক ফেলিয়ার ইজ কমন ইন এল্ডারলি পিপল ডিউ টু কোমরবিডিটিস, আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ইজ সেকেন্ডারি টু স্ট্রাকচারাল আর ফাংশনাল প্যাথোলজি, যেমন হচ্ছে দেখা যায় হাইপার টেনশন থাকলে বা ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে তখন লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার দেখা দেয়। তারপর হিস্ট্রি অফ যে তোমার অ্যালার্জি, রাইনাইটিস, কনজাংটিভাইটিস, এগুলো সব হচ্ছে অ্যাজমার সময় দেখা যাবে। তারপর অর্থোপনিয়া এবং প্যারাক্সিমাল নকটার্নাল ডিসঅ্যাপনিয়া, এই দুটো জিনিস। লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার থেকে আমরা এটা পড়ে আসবো যে পালমোনারি কনজেশন ওরসেন হয় যখন আমি অর্থোপনিয়া তো শুয়ে, অর্থ তো হচ্ছে তোমার লাইং একটা পজিশন, ঠিক আছে। তখন যদি মানে একটা পেশেন্ট যদি শুয়ে পড়ে তখন দেখা যাবে যে তার লাইং পজিশনে তার পালমোনারি কনজেশনটা ওরসেন হয়, মানে যে ভেনাস রিটার্ন কমে যায়, তখন হচ্ছে তার কিন্তু ডিসঅ্যাপনিয়াটা ডেভেলপ করে বেশি বেশি করে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ফেলিয়ারটা আরও বেশি বেড়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে অর্থোপনিয়ার কারণে বা প্যারাক্সিমাল নকটার্নাল একটা ডিসঅ্যাপনিয়া দেখা যায়। তারপর ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এটা অ্যাবসেন্ট থাকে। পালস আমরা দেখবো যে পালসাস অল্টারন্যান্স থাকবে, অল্টারনেট স্ট্রং অ্যান্ড উইক পালস থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল ফেলিয়ার ফিচার। কার্ডিওলজিতে আমরা যখন লেফট ভেন্ট্রিকল পড়বো একদম টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা পড়েছি ট্রাকিকার্ডিয়ার জন্য কিন্তু এটা কম্পেনসেশনের জন্য, কিন্তু ব্রেথলেসনেস কম্পেনসেশনের জন্য ট্রাকিকার্ডিয়া ডেভেলপ হয়। আর রঙ্কি সাউন্ড হবে অস্কালটেশনে, আর যেটা হচ্ছে এক্সপাইরেশনের সময়, যেহেতু আমাদের এয়ারওয়ে ট্র্যাকটা ন্যারোয়িং, এই কারণে এক্সপাইরেশনের সময় আমরা রঙ্কি সাউন্ডটা পাবো। তারপর বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন পাবো অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে, সেটা হচ্ছে যে আমাদের পালমোনারি ইডিমা ডেভেলপ করার কারণে হচ্ছে একটা বাইলেটারাল বেজাল ক্রিপিটেশন দেখা যেতে পারে। তারপর আমরা অস্কালটেশনে আমরা নর্মাল ফাইন্ডিং পাবো, যেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, বাট দেখা যাবে যে এখানে গ্যালোপ রিদম থাকবে। সব লেফট ভেন্ট্রিকল যখন পড়বো তখন আসলে জেনে যাবো বিষয়গুলো। রেসপন্স টু ব্রঙ্কোডাইলেটর, সালবিটামাল একটা রেসপন্স করবে ব্রঙ্কোডাইলেটর হিসেবে। তো এই তো মেনলি হচ্ছে তোমার অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার আর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার মধ্যে পার্থক্য। আশা করি এই জিনিসটা একটু
অন্যরকম লাগতে পারে। আমরা যদি একটু লেভেল চিকেনের ফেদারের যে ক্লাসটা সে এবং সিওপিডির ক্লাসটা দেখে আসি, তাহলে এই ছকটা কোনো প্রবলেমই থাকবে না, আশা করি পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে ড্রাগস ফর ব্রঙ্কিয়াল আজমা, এটা টোটালি আমাদের ওই যে ফার্মাকোলজির ছকটা, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, বিটা রিসেপ্টর অ্যাগনিস্ট আছে, অ্যান্টি মাসকারনিক আছে, মিথাইলজ্যান্থিন, কর্টিকোস্টেরয়েড, এই তো পুরাই ফার্মাকোলজির যে ছকটা। তারপর প্রিভেন্টিভ ড্রাগ হিসেবে কী কী থাকবে আমরা দেখব যে সালবিটাবল, সালমিটারল, বিক্লোমিথাসন, মন্টিলুকাস, আইপাট্রোপিয়াম ব্রোমাইড, এগুলা টক্সিক ইফেক্ট, এটাও পুরো ফার্মাকোলজির টোটাল ছকটা। তার মানে অ্যাজমা ড্রাগের জিনিসটা পোর্শনটা আমরা ফার্মাকোলজি থেকে যাতে একটু রিভাইজ দিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের আশা করি যে অ্যাজমার জন্য একটা ফুল প্রিপারেশন এখানে থাকবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। তো আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।